নমস্কার। আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। চলুন শুনে নিই আজকের পর্বে কি আছে। আমরা গত পর্বে দীপঙ্করকে কিরণদের বাড়ি যাওয়ার পথে ছেড়ে এসেছিলাম। হ্যাঁ, দীপঙ্কর অবশ্যই তার মায়ের অনুমতি নিয়ে কিরণদের বাড়ি যাচ্ছে। তাহলে চলুন দেখা যাক আজকে কি হচ্ছে। কিরণও অবাক হয়ে গেছে, দীপঙ্করও অবাক হয়ে গেছে। একটা তক্তপোষ, ময়লা লেপ কাঁথা বালিশ তোষকের ভিড়ের মধ্যে কিরণ শুয়েছিল। ওষুধের শিশি কয়টা মেঝের ওপর রাখা, পাশে একটা হ্যারিকেন জ্বলছে। দীপঙ্করকে দেখেই কিরণ লাফিয়ে উঠল, বলে, তুই এসেছিস দীপু? কিরণ জড়িয়ে ধরলে দীপঙ্করকে, বলে, তোর মা বকবে না? দীপঙ্কর বললে, আমি মাকে বলে এসেছি। তাহলে এত রাত করলি কেন? আর একটু আগে আসতে পারলি না? অনেক গল্প করা যেত। দীপঙ্কর বললে, তুই শুয়ে পড়, তোর কষ্ট হবে। এখন কেমন আছিস? কিরণ হঠাৎ ডাকলে, মা, মা, শুনে যাও। কিরণের মা দাওয়ায় বসে বসে পৈতে কাটছিল। কিরণের ডাকে ঘরে এলো। কিরণ বলে, এই দেখো মা, দীপঙ্কর এসেছে। আমি বলেছিলাম তোমাকে, আর কেউ না আসুক, দীপু খবর পেলে নিঘাত আসবে। দীপু না এসে পারবেই না। কিরণের মা বেশি কথা বলার লোক নয়, বললে, না আসাই তো ভালো বাবা, রোগীর বাড়িতে কি আর আসা উচিত? দীপঙ্কর বললে, আমি মাকে বলে এসেছি, মা বলেছে আমাকে আসতে। তা হঠাৎ যে এই সময় তোর অসুখ হলো? কিরণ বললে, অসুখ হওয়া তো ভালো রে, অসুখ হওয়াটাই তো আমি চাই। বেশ তেতো ওষুধগুলো খেতে পারা যায়, উপোস করা অভ্যাস হয়ে যায়। অসুখ হলে কষ্ট সহ্য করা শেখা যায়। সে কি, অসুখ হলে কষ্ট হয় না মানুষের? কি বলছিস তুই? কিরণ হাসল, বললে, দূর, তুই জানিসই না, অসুখ না হলে কষ্ট সহ্য করা শিখব কী করে, উপোস করা শিখব কী করে। ততক্ষণে কিরণের মা আবার বাইরে চলে গেছে। কিরণ বললে, আমি ডাক্তারবাবুকে বলেছি, মিষ্টি ওষুধ মোটেই দেবেন না, কেবলই তেতো ওষুধ দেবেন। কেন? জেলখানাতে গিয়ে তো খুব কষ্ট দেবে আমাদের, তাই এখন থেকেই কষ্ট সহ্য করা অভ্যেস করে রাখছি। তুইও কর, এখন কষ্ট সহ্য করা থাকলে তখন আর গায়ে লাগবে না। কাকাবাবু সেই দিন ডেকে তোকে কি বললে রে দীপু? খুব খুশি হয়েছে না রে? দীপঙ্কর তখন কিছুই বলতে পারছে না। তার মনে পড়ে গেল কাকাবাবুর কথাগুলো। কেমন করে কিরণকে বলবে কথাগুলো? কেমন করে বলবে যে কাকাবাবু কিরণের সঙ্গে মিশতে বারণ করে দিয়েছে দীপঙ্করকে? কিরণ বললে, তোর কাকাবাবু যে এত ভালো লোক, সত্যি আমি জানতুম না ভাই, কি চমৎকার লোক। তারপর তুই তো চলে গেলি, আর আমি নাচতে লাগলুম, বুঝলি, সারা রাত ধরে নাচলুম, কিছুই খাইনি, ঘুমোইনি, কেবলই নেচেছি। তারপর একটু থেমে আবার বললে, লেখাপড়া জানা লোক তো, তাই লাইব্রেরির কদর বোঝে। তা কি বললে রে তোর কাকাবাবু? দীপঙ্করের মুখে তখন কথা আটকে গেছে। কিরণ বললে, খুব প্রশংসা করলে বুঝি, বল না। দীপঙ্কর কিরণের মুখের দিক থেকে মুখটা ফিরিয়ে নিলে। কিরণ বললে, জানি প্রশংসা করবেই, চেহারা দেখেই আমি লোক চিনতে পারি। পথের দাবি বইটা এনে কাকাবাবুকেই প্রথম পড়তে দেব। কাকাবাবুকেই প্রথম বলেছি বইটার কথা। শুনলি তো কত উৎসাহ দিলে, কত উপদেশ দিলে। এই রকম লোক পাড়ায় আর দু একটা থাকলে আমার আর ভাবনা কি। কিরে, কথা বলছিস না যে? বল না, কথা বল। তারপর হঠাৎ থেমে কিরণ বললে, হ্যাঁ ভালো কথা, ওই মেয়ে দুটোকে মেম্বার করেছিস? দীপঙ্কর বললে, করেছি।
কিন্তু তুই অত কথা বলিস নি, তোর অসুখ বেড়ে যাবে ভাই। করেছিস? মেম্বার করেছিস তুই? তা দুজনে কত দিলে? দুজনে নয়, একজন। কিরণ বললে, একজন কেন? দুজন হলো না? ভারী কিপটে আছে তো মেয়েগুলো। দীপঙ্কর বললে, এখন শুধু ছোট মেয়েটা হয়েছে, ওই যার নাম সতী। পরে বড় মেয়েটাকেও মেম্বার করে নেব। বড় মেয়েটাই বেশি ভালো জানিস, তার নাম লক্ষ্মীদি। শুনলাম ওই বড় মেয়েটার এবার বিয়ে হয়ে যাবে ভাই। তাহলে বিয়ের আগেই মেম্বার করে নে, বিয়ের পর শ্বশুর বাড়ি চলে গেলে তখন আর পাত্তা পাওয়া যাবে না, তখন ছেলে মেয়ে হয়ে সে একেবারে অন্যরকম হয়ে যাবে। দীপঙ্কর ভয় পেয়ে গেল, বললে, বিয়ের পর কি অন্যরকম হয়ে যায়? কিরণ বললে, তা হবে না। বিয়ের পর কি মনে করেছিস তোর সঙ্গে এইরকম রগড়ারগড়ি করবে? দেখবি চিনতেই পারবে না তোকে, তখন নিজের বর নিয়েই মেতে থাকবে। আর তারপর একবার ছেলে মেয়ে হতে আরম্ভ করলে আর বন্ধ হবে না। তখন ছেলে মেয়ের চ্যা ভ্যা নিয়ে তোর কথা মনে রাখবার ফুরসতই পাবে না একেবারে। আর তখন লাইব্রেরির খাতা থেকে নামটা কাটিয়ে দেবে। দীপঙ্কর কিছুই বলতে পারলে না মুখ দিয়ে। লক্ষ্মীদি অন্যরকম হয়ে যাবে, একেবারে অন্যরকম। অন্যরকম হয়ে গেলে চেহারাটা কীরকম দেখাবে তাই যেন সে কল্পনা করবার চেষ্টা করলে। কিন্তু লক্ষ্মীদি কখনো অন্যরকম হতে পারে না। লক্ষ্মীদি যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি বিশ্বাস করে। আর ভালোবেসে বিশ্বাস করে বলেই না তার কাছে সব কথা বলে। কিরণ বললে, ভজুদাকে তোর কথা সব বলেছি জানিস, ভজুদা তোকে একদিন নিয়ে যেতে বলেছে। তারপর একটু থেমে বললে, আমাদের মতো যত ছেলে দলে জটে ততই ভালো। ভজুদার দলে কত ছেলে আছে আমাদের মতো তার কোনো ঠিক নেই। সব হিমালয় তৈরি হচ্ছে বুঝলি। ভজুদা একবার ডাকলেই সব হুড়হুড় করে নিচে নেমে চলে আসবে। তারপর কিরণ একলাই বলে যেতে লাগলো, কটার ব্রিটিশ আছে ভারতবর্ষে, সব বাঙালি ছেলেরা যদি একবার রুখে দাঁড়ায় তখন সব ব্রিটিশেরা পাঁই পাঁই করে দৌড় দেবে নিজের দেশে। দেখছিস না, যত ভালো ভালো বাড়ি, ভালো ভালো গাড়ি, যত ভালো ভালো জিনিস সব ওরা ভোগ করছে আমাদের ঘাড়ে চড়ে। আর আমরা নিজেদের দেশে ওদের গোলাম হয়েই বসে আছি। এই যে আমার বাবার অসুখ হয়েছে, সারছে না, ওষুধ পাচ্ছে না। এই যে তুই, পরের বাড়িতে তোর মা ভাত রেঁধে তোকে মানুষ করছে, তুই ভিক্ষে করে লেখাপড়া চালাচ্ছিস। এর জন্য দোষী কে বলতো? কখনো ভেবেছিস এইসব কথা? কেন আমরা খেতে পাই না, আর ওইদিকে কেন আরাম করে ফুর্তি করে ওরা? কেন আমাদের দেশের লোক পুলিশ হয়ে ওদের হুকুমে আমাদের মাথায় গুলি ছোড়ে? কেন চৌরঙ্গিতে অত পরিষ্কার পরিচ্ছন্ন আর কালীঘাটে কেন এত নোংরা নর্দমা? কখনো ভেবেছিস এইসব কথা? কিরে, বলছিস না কেন? বল, ভেবেছিস? দীপঙ্কর হঠাৎ বললে, লক্ষ্মীদি কিন্তু বিয়ে হয়ে গেলেও বদলাবে না, তুই দেখে নিস। কিরণ অবাক হয়ে গেছে। দীপঙ্করের মুখের দিকে ভালো করে চেয়ে দেখে বললে, তুই এখনো ওই কথাই ভাবছিস নাকি? দীপঙ্কর বললে, না, লক্ষ্মীদি তো ঠিক সাধারণ মেয়ের মতো নয়। সাধারণ মেয়ের মতো নয়? দীপঙ্কর বললে, তুই তো দেখেছিস, তুই বল না, লক্ষ্মীদি কি সাধারণ মেয়ের মতো? কিরণ বললে, সাধারণ মেয়ে নয় তো কি, দুটো কান, একটা নাক, যা সব মেয়ের থাকে তাই তো আছে। আবার অসাধারণ কি আছে লক্ষ্মীদির মধ্যে? দীপঙ্কর বললে, না, সব মিলিয়ে একটা লাবণ্য আছে না। ও বাবা, তুই আবার কবিত্ব করছিস যে, তুই দেখছি মুখ দেখে সব ভুলে গেছিস। না ভাই, তুই জানিস না, লক্ষ্মীদির বড় কষ্ট। মনে করে দেখ, নিজের বাবা, নিজের বোন, তারাও লক্ষ্মীদিকে দেখতে পারে না।
কত ভীষণ কষ্ট বল দেখিনি। এইবার কিরণ রেগে গেল, বললে, এই দেখ, আমার কাছে মেয়েদের গল্প করতে আসিস নে। মেয়েদের কথা ভাবাও পাপ, মেয়েদের সঙ্গে মেশাও পাপ। ভজুদা বলে, ওই বয়সে মেয়েদের সঙ্গে বেশি মেলামেশা করলে ইহকাল পরকাল সব ঝরঝরে হয়ে যায়। দীপঙ্কর বললে, আমি তো বেশি মেলামেশা করি না ভাই। হ্যাঁ, ভালো কথা বলছি, বেশি মেলামেশা করবি না, ওতে কাজকর্ম সব পণ্ড হয়ে যায়। ওরা হচ্ছে কাজ পণ্ড করবার জম। না, আমি তো সব কাজকর্ম করি, লেখাপড়াও করি, বাজার করি। আর ওদের বাড়িতে যাওয়ার আসল উদ্দেশ্যটা কি জানিস? ওই কাকাবাবুকে ধরে যদি একটা চাকরি জোগাড় করা যায়। মনে আছে, দীপঙ্কর অন্তত সেই কথাটাই নিজের মনকে তখন বলতো। তার ভালো লাগতো ওদের বাড়িতে যেতে, ভালো লাগতো লক্ষ্মীদিকে দেখতে, সতীকে দেখতে। কিন্তু আসলে সেটা ছিল গৌণ। আসলে চাকরি তার দরকার ছিল। চাকরি হচ্ছিল না বলেই পড়া, আর চাকরি হচ্ছিল না বলেই লাইব্রেরি করা, চাকরি হচ্ছিল না বলেই আর সব কিছু। সকাল হতো আর দীপঙ্করের মনটা ছটফট করত সমস্তক্ষণ। প্রতিদিনের প্রতিটি ঘটনা, প্রতিটি চেতনা স্পন্দনের সঙ্গে যেন ওই সতী আর লক্ষ্মীদি জড়িয়ে গিয়েছিল। কেন যে তাকে তারা অমন করে আপন করে নিয়েছিল, আর কেন যে তাদের জীবনের নাটকের সঙ্গে সেও ঘটনাচক্রে জড়িয়ে গিয়েছিল, কেন যে সে তার জীবনের অতখানি আগ্রহ ওদের জন্য ব্যয় করত, কে তার কারণ বলে দেবে? কোথাকার মেয়ে দুজন, কোথাকার কোন বর্মার ভুবনেশ্বর মিত্র, কোথায় তার কাঠের ব্যবসা, আর কোথায় তার বন্ধু শচীনবাবু? কে চিনত তাদের? যদি তারা 1901 ঈশ্বর গাঙ্গুলি লেনে এসে বাড়ি ভাড়া না নিত, তাদের তো ভবানীপুরে ভদ্রপাড়ায় থাকার কথা, তাদের তো বউবাজারে শ্যামবাজারের বড় লোকদের পাড়ায় থাকবার কথা। কেন, কোন দুর্বেদ্য কারণে তারা এসে থাকতে গেল কালীঘাটের নোংরা ঘেঞ্জি পাড়ায়, আর থাকতে গেল অঘোর ভট্টাচার্যের বাড়িতে? তারা যদি না আসতো ওখানে, কি ক্ষতি হতো তাদের? আর তাদের সঙ্গে পরিচয় না হলে দীপঙ্করেরই বা কী ক্ষতি হতো? ক্ষতি, ক্ষতির কথা মনে হলেই দীপঙ্কর যেন শিউরে উঠত। সতীর সঙ্গে দেখা হওয়ার ক্ষতি যদি কিছু একটা হয়েই থাকে, লাভ কি কিছুই হয়নি? লাভ কি কিছুই পায়নি সে জীবনে? আজ এতদিন পর সেই পুরনো দিনের কথাগুলো ভাবতে গিয়ে দীপঙ্করের মনে হলো, সেই দিনকার সমস্ত ঘটনার মধ্যে কোথায় যেন তার ভাগ্যদেবতার বিরাট একটা ষড়যন্ত্র ছিল। নইলে মনে আছে সেই রাত্রেই লক্ষ্মীদি তাকে আবার ডেকেছিল। খাওয়ার দাওয়ার পর অনেক রাত্রে দীপঙ্কর যখন উঠোনের কোণে আমড়া গাছটার তলায় ঘটি নিয়ে মুখ ধুচ্ছে, তখন সেই দিন কিরণের কাছ থেকে ফিরতে তার অনেক রাত হয়ে গিয়েছিল। কিরণের সঙ্গে থাকলে তার সত্যি সময়ের জ্ঞান থাকতো না। দীপঙ্কর কতবার বলেছিল, আমি এইবার আছি রে। কিরণ বলেছিল, বস না, বাড়িতে গিয়ে কি করবি এখন? এখানে আমার সঙ্গে কথা বললে তবু একটা কাজের কাজ হবে। দীপঙ্কর বললে, তোর সঙ্গে মিশতে, তোর সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। কত যে ভালো লাগে তা তুই জানিস না। তাহলে উঠে যাচ্ছিস কেন? দীপঙ্করের বলতে যেন কেমন একটু সংকোচ হলো। বললে, সবাই যে বারণ করে ভাই তোর সঙ্গে মিশতে। কেন? আমি তোর কি সর্বনাশ করেছি? আমি তোর কি ক্ষতি করেছি তুই বল? ক্ষতি? সত্যি তো, সেদিনও দীপঙ্করের সামনে কিরণ সেই একই প্রশ্ন তুলেছিল, অথচ লাভ ক্ষতির ব্যাপারে হিসেব নিকেশ করবার কথা তখন তার মনেই আসেনি। কিরণ সত্যিই তার কিছু ক্ষতি করেছে কি? ক্ষতির কথা ভাবলেই দীপঙ্করের লাভের কথাটা মনে পড়ে। জীবনে ক্ষতির খতিয়ান কষতে গেলে বারবার তার মনে হয়েছে, সংসারে ক্ষতি বলতে বোধহয় কিছুই হয় না। ক্ষতির দিকটা কে যেন বরাবর লাভের অঙ্ক দিয়ে বিচিত্র উপায়ে পুষিয়ে দিয়েছে।
আর কেমন করে পুষিয়ে দিয়েছে সেই কথা ভাবলে যেন অবাক হয়ে যেতে হয়। দীপঙ্কর বলেছিল, তুই যেন কিছু মনে করিস নে ভাই। কিরণ বলেছিল, দূর, ওসব মনে করলে আমাদের চলবে না, ওই রকম মেয়েলিপনা আমাদের নেই। মিশবি মিশবি না মিশবি না মিশবি, আমার তাতে বইয়েই গেল। কিরণের কথাটা শুনে কেমন যেন সেদিন কষ্ট হয়েছিল দীপঙ্করের। বলেছিল, আমি না মিশলে তোর একটুও কষ্ট হবে না কিরণ? কিচ্ছু কষ্ট হবে না? কিরণ সেই বিছানায় শুয়ে শুয়ে হেসেছিল আর বলেছিল, কষ্ট? কষ্ট কেন হবে? আমার ওসব কষ্ট ফষ্ট হয় না ভাই। তুই না মিশলে অনেক লোক আছে মেশবার, কোটি কোটি লোক আছে পৃথিবীতে। পৃথিবীটা কি এতই ছোট ভেবেছিস? তুই না মিশলে কিসের কষ্ট? তুই যদি না মিশিস, তুই যদি মরে যাস, তাতেও আমার কষ্ট হবে না। হবে না? দীপঙ্কর অবাক হয়ে চেয়ে দেখেছিল কিরণের দিকে। না, আর শুধু তুই কেন, আমার বাবা মরে গেলেও কষ্ট হবে না, আমার মা মরে গেলেও কষ্ট হবে না, আমার কারোর অভাবে কোনো কষ্ট হবে না। আগে হতো। শিয়ার দাস মরে যাবার দিন আমার খুব কষ্ট হয়েছিল, আমার কান্না পেয়েছিল। প্রথম প্রথম ছোটবেলায় বাবার কষ্ট দেখে আমার কান্না পেত, মার দুঃখ দেখলে আমার কান্না পেত, খেতে না পেলে আমার কান্না পেত। শেষকালে এখন বুঝতে পেরেছি, কান্না মানে মেয়েলিপনা। সে কি রে? হ্যাঁ, কান্না মানে হেরে যাওয়া। এই সংসারে যে কাঁদে সে হেরে যায়। দীপঙ্করের মুখ দিয়ে অনেকক্ষণ কোনো কথা বেরোয়নি। কিরণের কথাগুলো শুনে কিরণকে যেন বড় নিষ্ঠুর বলে মনে হয়েছিল সেদিন। মনে হয়েছিল কিরণ যেন বড় হৃদয়হীন, বড় অকরুণ, বড় নির্মম। কিরণ বলেছিল, নইলে আমার মতন অবস্থায় পড়লে যে কোনো লোক গলায় দড়ি দিত, গঙ্গায় ঝাঁপ দিত, রেলের চাকার তলায় মাথা দিত, জানিস? কিন্তু অত সহজে হেরে গেলে তো চলবে না, অত সহজে আমি ব্যাটাদের ছাড়ছি না। কোন ব্যাটাকে? কিরণ হো হো করে হেসে উঠল, বলে, এই জীবন ব্যাটাকে। ব্যাটা বড় পাজি নচ্ছার রে। কিরণের হাসি সামনে দীপঙ্কর যেন কেমন ম্রিয়মান হয়ে গিয়েছিল সেদিন। আর সেদিনই প্রথম দীপঙ্কর জানতে পেরেছিল জীবনের রহস্য। মনে হয়েছিল যেন জীবনটাকে কিছু কিছু বুঝতে পারছে সে, দেখতে পাচ্ছে, অনুভব করতে পারছে, উপলব্ধি করতে পারছে। হ্যাঁ রে, ওই ব্যাটা যত দাও তত নেবে। ব্যাটা বড় লোভী, ওর খাকতির শেষ নেই। ব্যাটাকে যত খোসামত করবি তত ব্যাটার পায়া ভারী হবে। যত দিবি তত বলবে আরও দাও, যত কাঁদবি তত বলবে আরও কাঁদো। দীপঙ্কর বলে, কিন্তু আমার বড় কষ্ট হয় ভাই, সবটাতেই বড় কষ্ট পাই। কাকাবাবু যখন তোর সঙ্গে মিশতে বারণ করলে আমায়, তখন আমার খুব কষ্ট হলো ভাই। এত কষ্ট হলো সে তুই বুঝবি না কিরণ। এখন তোকে জিজ্ঞেস করছি, আমি কাকাবাবুর কথা শুনবো নাকি তোর কথা শুনবো? কিরণ বললে, যা তোর খুশি তাই করবি, আমাকে কেন জিজ্ঞেস করছিস? তুই আমার কথা না শুনলে আমার কিচ্ছু কষ্ট হবে না, বড় জোর লাইব্রেরিটা উঠিয়ে দেব। দীপঙ্কর বললে, কিন্তু আমার নিজের ইচ্ছে ভাই, আমি তোর কথাই শুনব। তাহলে তাই কর, তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছিস কেন? কিন্তু আবার মনে হচ্ছে, কাকাবাবুর কথা না শুনলে যদি আমাকে চাকরি করে না দেয়। জানিস, সবাই আমাকে তোর সঙ্গে মিশতে বারণ করে। আমার মা বারণ করে, কাকাবাবু বারণ করে, কাকিমাও বারণ করে, লক্ষ্মীদি বারণ করে, সতীও বারণ করে। কেউ তোকে দেখতে পারে না ভাই। কেন যে দেখতে পারে না আমি কিছুই বুঝতে পারি না। ওহ, বাঁচা গেল, তোর কথা শুনে আশা হলো এইবার। কিরণ সেই অবস্থাতেই উঠে বসল বিছানার উপর, মুখটা উজ্জ্বল হয়ে উঠল।
পেট ভরে হাসতে লাগলো। বললে, ওহ, খুব ভালো হলো মায়েরি, আর কোনো ভয় নেই। দীপঙ্কর অবাক হয়ে দেখলে কিরণের মুখখানা যেন হঠাৎই বদলে গেল। হঠাৎই যেন বড় সুন্দর দেখাতে লাগলো কিরণকে। যেন সুস্থ হয়ে উঠল কিরণ এক নিমেষের মধ্যে। বললে, আর ভয় নেই রে দীপু, আর কোনো ভয় নেই, কেল্লা মার দিয়া। কিরণের এই হঠাৎ আনন্দে দীপঙ্কর যেন হতবাক হয়ে গেল। কেউ দেখতে পারেন না শুনে এমন আনন্দ হবে কিরণের, তা তো ভাবেননি দীপঙ্কর। দীপঙ্করের তো ভাবনাই হয়েছিল কেমন করে কথাটা পারবে, কেমন করে কথাটা তুলবে প্রথমে। কিন্তু সব শুনে যে এমন করে লাফিয়ে উঠবে কিরণ, সেটা ভাবতেই পারেনি দীপঙ্কর। দীপঙ্কর বললে, কিরণ, কিরণ, কি হলো রে তোর? কিরণ বললে, আনন্দ হবে না? কি বলছিস তুই? হঠাৎই ডেকে উঠল, মা, মা। কেমন যেন কিরণের ব্যবহার দেখে অবাক লাগলো দীপঙ্করের। কিরণের মা তখনও বাইরের দাওয়ার উপর অন্ধকারে বসে পৈতে কাটছিল। ঘরে এলো ডাক শুনে। বললে, কি, কি হলো আবার? কিরণ বললে, মা, দীপু একটা খুব ভালো খবর এনেছে। মা শুনে কিছুই বুঝতে পারলে না। দীপঙ্করও কিছুই বুঝতে পারলে না কিরণের কথা। মা বললে, কি খবর? এই বলে দীপঙ্করের মুখের দিকে চাইলে। ছেলের চাকরির খবর, ছেলের টাকা পাওয়ার খবর। পৃথিবীতে টাকার খবর ছাড়া আর কি সুখবরই বা থাকতে পারে? পৃথিবীতে টাকাই তো সব। টাকা থাকলেই সব থাকা হয়। টাকা ছাড়া আর কিছু আছে নাকি সংসারে? কি খবর বাবা দীপু? কিরণের চাকরির খবর? কিরণ বললে, শোনো মা, দীপু কি বলছে। সবাই নাকি আমাকে ঘেন্না করে, কেউ নাকি আমাকে দেখতে পারে না। ওহ, এতদিন পর তবু যা হোক অসুখটা একটু সারল মা, আর কোনো ভাবনা নেই আমার। মা যেন কেমন হতাশ হয়ে গেল। দীপঙ্করের দিকে চেয়ে বললে, শুনলে তো ওর কথা? দীপঙ্কর কি বলবে কিছুই ভেবে পেলে না। মা বলতে লাগলো, তোমরা দেখো দেখিনি তোমরা কেমন। তোমার মার কপাল ভালো, অনেক পুণ্যি করেছিল তোমার মা, তাই তোমার মতো ছেলে পেয়েছে। কেমন তুমি পাশ করলে, লেখাপড়া করছো, আবার চাকরিও পাবে। আর আমার যে কি কপাল। বলে মা আবার বাইরে চলে গেলে। বোধহয় তার চোখে তখন জল এসে গিয়েছিল। কিরণ বলে, মা তো সেকেলে মানুষ, লেখাপড়া জানে না, কেবল পৈতে কাটতে পারে, তাই শুনে কেঁদে ফেললে। দীপঙ্কর বললে, কিন্তু চাকরি তো একটা করতে হবে তোকে, চাকরি না করলে এই সংসারটা চালাবি কি করে? কিরণ বললে, এইবার ঠিক চালিয়ে নেব, দেখিস, আর কোনো ভয় নেই। যখন কেউ আমাকে দেখতেই পারে না, যখন সবাই আমাকে ঘেন্নায় করে, তখন চালাতে আর ভয় কিসের? প্রাণের টান যখন আর রইলই না, চক্ষু লজ্জার বালায়ও যখন আর রইল না, তখন আমাকে আর পায় কে রে? আমি তো এখন রাজা, যা খুশি তাই করব। বলতে বলতে কিরণ যেন উন্মাদ হয়ে উঠল। তারপর বললে, আর কাউকে পরোয়া করি না আমি, লজ্জাও রইল না, আর ভয়ও রইল না। আর কেউ আমাকে নিয়ে মাথা ঘামাবে না, আমিও আর কাউকে নিয়ে মাথা ঘামাবো না। ভালোই হলো, তুইও আমার সঙ্গে আর মিশিস নে, তুইও আর আসিস নে আমাদের বাড়িতে, তুইও আর আমার সামনে মুখ দেখাস নে। ভালোই হলো, ভালোই হলো রে দীপু। শুধু একটা কাজ করিস তুই। দীপঙ্কর বললে, কি কাজ? বল না তুই, আমি এক্ষুনি করব ভাই, তোর জন্য আমি সব করব, বল কি কাজ? কিরণ বললে, সব তোকে করতে হবে না, একটা কাজ করলেই চলবে। সেই দাতারকে মনে আছে? সেই এস দাতার, তোদের ভাড়াটেদের মেয়েটা, সেই চেনা লোকটা রে। দীপঙ্কর চমকে উঠল।
এস দাতার, লক্ষ্মীদি শম্ভু? বলল, খুব মনে আছে। কি হলো তার? সেই অনেক দিন আগে 5 টাকার একটা নোট দিয়েছিল, মনে আছে? দীপঙ্কর বললে, খুব মনে আছে। কেন, কি হলো তার? দেখা হয়েছিল নাকি তোর সঙ্গে? কিরণ বললে, না ভাই, সেই নোটটা অচল। অচল? দীপঙ্কর যেন আকাশ থেকে পড়ল। অচল নোট দিয়েছে তাদের? অত খাওয়ালে, অত খাতির করলে, অত উপদেশ দিলে তাদের দুজনকে, অত ভালো ভালো কথা শোনালে, আসলে এমন জোচ্ছর, এমন বদমাইশ লোকটা? কি আশ্চর্য! দীপঙ্কর আশ্চর্য হয়ে গেল। পৃথিবীতে কি কাউকেই বিশ্বাস করার নেই? সেই শম্ভুদাতার, তার জন্য কত দিন দীপঙ্কর কত কি করেছে, কত বৃষ্টিতে ভিজেছে, কতদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 পা ব্যথা করে ফেলেছে। সেই শম্ভুদাতার ছেলে মানুষ পেয়ে ঠকালে তাদের। দীপঙ্কর বললে, আমি কালকেই লক্ষ্মীদিকে খুব শুনিয়ে দেব ভাই, বলবো তোমার লোকটা ভালো নয়, ওর সঙ্গে তুমি মেশো না লক্ষ্মীদি, লোকটা খুব বদমাইশ, এমন করে ছেলে মানুষ পেয়ে ঠকালে আমাদের। কিরণ হাসছিল। দীপঙ্কর বললে, তুই হাসছিস? আমার কিন্তু খুব রাগ হচ্ছে ভাই। লক্ষ্মীদিটা কি ওই রকম লোকের সঙ্গে মেশে লক্ষ্মীদি? ওই জন্যই তো ওর অত কষ্ট, ওই জন্যই তো কেউ দেখতে পারে না লক্ষ্মীদিকে, ওই জন্যই তো লক্ষ্মীদির বাবা ওকে এইখানে পাঠিয়ে দিয়েছে। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে বলবো। এই বলে দীপঙ্কর উঠছিল। কিরণ থামিয়ে দিলে। সে তখনও হেসে চলেছে। দীপঙ্কর বললে, তুই তবুও হাসছিস ভাই, কিন্তু আমার খুব রাগ হচ্ছে। কিরণ বললে, তাছে এক কাজ কর, টাকাটা নিয়ে ফিরিয়ে দিয়ে আয়। মিস্টার দাতার তো ঠিকানা দিয়েছিল আমাদের। দীপঙ্কর বললে, না, লক্ষ্মীদির কাছে এক্ষুনি যাব, লক্ষ্মীদিকে গিয়ে কথা শোনাবো, বলবো তোমরা কি ভেবেছ আমরা গরিব বলে এমন করে আমাদের ঠকাবে? গরিব বলে আমরা মানুষ নই? তারপর একটু ভেবে বললে, আচ্ছা দে, টাকাটা দে, টাকাটা লক্ষ্মীদিকে গিয়ে ফিরিয়ে দেব। বালিশের তলা থেকে কিরণ হাসতে হাসতে নোটটা বার করে দিলে। দীপঙ্কর নোটটা নিয়ে বাইরে চলে এলো। তখন খুব অন্ধকার। নেপাল ভট্টাচার্যের লেনটা এখানে একেবারে সরু হয়ে বস্তির মধ্যে মিশে গেছে। অন্ধকারটা দীপঙ্করের গা শোয়া হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই এই বাড়িতে এসে এসে এই বাড়ির পথঘাট সব চেনা। তবুও যেন কেমন ধাক্কা খেলো প্রথমটায়। হঠাৎই পেছন থেকে কে যেন তাকে ডাকলে, খোকা। দীপঙ্কর পেছন ফিরল। কাউকে স্পষ্ট দেখা যায় না, তবুও মনে হলো ঝাপসা সাদা মতন কে যেন একজন দাঁড়িয়ে আছে সেখানটায়। দীপঙ্কর বললে, কে? সাদা চেহারাটা এবার এগিয়ে এলো আস্তে আস্তে, বেশ ভারী গলা, অন্ধকারে স্পষ্ট চেনা যায় না। দীপঙ্করও একটু সামনে এগিয়ে গেল, আর একটু যেন স্পষ্ট হলো চেহারাটা। বেশ লম্বা চওড়া চেহারা, আন্দাজে মনে হলো লোকটা খুব ফর্সা, ভয়ানক ফর্সা। পাঞ্জাবি পরেছে, ধুতি পরেছে, চকচকে পামশু পরেছে। দীপঙ্কর সামনে ঘেঁষে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো, তবু চিনতে পারলেন না লোকটা কে। কে লোকটা? তাকে ডাকছে নাকি অন্য কাউকে? দীপঙ্কর জিজ্ঞেস করলে, আমাকে ডাকছেন? তুমি কোথায় গিয়েছিলে? বেশ ভারী গম্ভীর গলা, ভরাট জমজমাট গলার স্বর। আওয়াজ শুনে দীপঙ্করের সমস্ত অন্তরাত্মা যেন চমকে উঠল। বললে, কেন, আপনি কে? লোকটা বললে, কোথায় গিয়েছিলে তুমি এত রাত্রে? দীপঙ্কর বললে, কিরণ,
আমার বন্ধু কিরণদের বাড়িতে। কিরণের খুব অসুখ কি না, তাই একবার দেখতে গিয়েছিলাম তাকে। তুমি রোজ যাও? না, কোনো দিনও যাই না, আমাকে সবাই যেতে বারণ করে। লোকটা আবার জিজ্ঞেস করলে, কোথায় থাকো তুমি? কোথায় থাকে দীপঙ্কর, কোথায় পড়ে, কি করে, বাড়ির ঠিকানা, বাড়িতে কে কে আছে, কোথায় দেশ, নানান কথা জিজ্ঞেস করলে লোকটা। কিন্তু নিজের পরিচয় কিছুতেই দিলে না। বিরাট চেহারা লোকটার। লোকটার সামনে দীপঙ্করের নিজেকে যেন বড় ছোট, বড় অকিঞ্চিতকর বলে মনে হলো। দীপঙ্কর উত্তর দিতে গিয়ে বড় ভয় পেয়ে গেল। এত রাত্রে এখানে এই বস্তির মধ্যে এত কেন খোঁজ খবর নিচ্ছে, এত করে জেরা করছে কেন? লোকটা কথা বলতে বলতে ঈশ্বর গাঙ্গুলি লেনের দিকে ফিরে এলো। দীপঙ্করও পেছন পেছন আসতে লাগলো। একটু যেন ভয় ভয়ও করতে লাগলো তার। কে লোকটা? ঈশ্বর গাঙ্গুলি লেনের রাস্তায় আলোর তলায় আসতে দীপঙ্কর চেহারাটা থেকে আরও ভয় পেয়ে গেল। কি ভরসা, ধবধবে ভরসা গায়ের রং, যেন ঠিক সাহেবদের মতন, পুরো সাহেবদের মতন। মাথার চুলটা লাল, খাদ্যির পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি হাতা গিলে করা, কোচনো শান্তিপুরি ধুতি, আর পায়ে পেটেন্ট লেদারের পামশু। 19-এর 1-এর বি ঈশ্বর গাঙ্গুলি লেনের বাড়ির সামনেটায় আসতেই দীপঙ্করের যেন সাহস ফিরে এলো বুকে। দরকার হলে দীপঙ্কর বাড়ির ভেতরে ঢুকে পড়তে পারে, আর কেউ তাকে ধরতেও পারবে না, কেউ তাকে কিছুই করতে পারবে না। দীপঙ্কর বাড়ির দরজার সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, আর লোকটা সোজা চলতে লাগলো রাস্তাটা ধরে। রাস্তা ধরে এঁকে বেঁকে যেতে যেতে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ওপর পড়তেই আর তাকে দেখা গেল না। দীপঙ্কর খানিকক্ষণ সেই দিকেই চেয়ে রইলে, সেইখানে দাঁড়িয়ে রইলে। তারপর বাড়ির মধ্যে ঢুকে পড়ল। মা বলল, হ্যাঁ রে, এতক্ষণ কিরণদের বাড়িতে বসে কি করছিলি রে? দেখা করেই তো চলে আসতে হয়। দীপঙ্কর বললে, অসুখ করেছে ওর, আর গিয়ে চলে আসতে পারি আমি? মা সেই দিন আর বেশি কিছু কথা বললে না। বিন্তিদের বিয়ের ব্যাপার নিয়ে বোধহয় বেশি ব্যস্ত ছিল। নিজের মনেই যেন অনেক আয়োজন করেছে মা। কারা বুঝি কবে দেখতে আসবে, কোথায় তাদের বসাবে, কোথায় তাদের খাওয়াবে, কি বলবে তাদের, কি পড়াবে বিন্তিদিকে, এসব অনেক ভাবনা মার। দীপঙ্কর লক্ষ্মীদির বাড়ির জানালাটার দিকে চেয়ে দেখলে। লক্ষ্মীদির ঘরে তখন আলো জ্বলছে, হয়তো পড়ছে। নিচের ঘরগুলোতেও আলো জ্বলছে। ও বাড়িতে এখনও কেউ ঘুমিয়ে পড়েনি। আর এত সকাল সকাল তো ওরা কোনোদিন ঘুমোয়ও না। কাকাবাবু আছে তেতালার ঘরটাতে। এক্ষুনি একবার দৌড়ে ভেতরে গেলে হয়, গিয়ে শুধু কথাটা বলে আসবে, টাকাটাও ফেরত দিয়ে আসবে। দরকার নেই ওই টাকার। ওই টাকাটার ওপরে যেন ঘেন্না ধরে গেছে দীপঙ্করের। কিন্তু যদি সতী থাকে, সতীর সামনে তো আর কথাটা বলা যাবে না লক্ষ্মীদিকে। এখন ঘরের মধ্যে লক্ষ্মীদিও আছে, সতীও আছে। দুজনেই এক ঘরে থাকে, এক ঘরে পড়ে, এক ঘরে শয়। এখন যদি দীপঙ্কর গিয়ে হাজির হয়, আবার হয়তো সেই দিনকার মতো কাণ্ড হয়ে যাবে। দুজনের মধ্যে হয়তো আবার ঝগড়া বেঁধে যাবে দীপঙ্করকে নিয়ে। আবার তাকে লক্ষ্মীদি বকুনি দেবে, যা ইচ্ছে তাই বলবে। সত্যির সামনেই দীপঙ্করকে অন্যায়ভাবে অপমান করে বসবে। তখন আর দীপঙ্করের মুখ থাকবে না কথা বলার। তখন তখন কি হবে? তা শেষ পর্যন্ত ভাগ্যক্রমেই দেখা হয়ে গেল লক্ষ্মীদির সঙ্গে। খেয়ে উঠে আমড়া গাছটার তলায় আঁচাতে গিয়ে হঠাৎ লক্ষ্মীদির গলা শোনা গেল, এই শোনো। দীপঙ্কর যেন এই ডাকটারই আশা করেছিল এতক্ষণ। তাড়াতাড়ি কাছে গিয়ে বললে, লক্ষ্মীদি, আমি তোমার কথাই ভাবছিলাম। তোমাদের বাড়ির ভেতর তখন থেকে যাব যাব করছিলাম, ভয়ানক একটা দরকার ছিল। আমি লক্ষ্মীদি নই, আমি সতী।
যেন আকাশ ভেঙে হঠাৎ সামনে বাজ পড়ল। দীপঙ্করের হাত থেকে জলের ঘটিটা উঠোনে ইটের উপর পড়ে ঝনঝন করে একটা আওয়াজ হলো। সতীর চেহারাটা তখন চোখের সামনে স্পষ্ট প্রত্যক্ষ হয়ে উঠেছে। সতীর মুখটা যেন ভীষণ গম্ভীর। চেহারাটার দিকে চেয়ে দীপঙ্করের ভীষণ ভয় করতে লাগলো। দীপঙ্কর বলতে গেল, আমি ভেবেছিলাম। সেই কথায় কান্না দিয়ে হঠাৎ সতী বলে উঠল, লক্ষ্মীদি কোথায় গেছে তুমি জানো? লক্ষ্মীদি? লক্ষ্মীদি কোথায় গেছে? বাড়িতে নেই? দীপঙ্করের চমকে ওঠা যেন তখনও শেষ হয়নি। সতী বললে, না, সকালবেলা কলেজে গেছে, এখন রাত 10টা বেজে গেল, এখনও ফেরেনি। দীপঙ্কর চুপ করে রইল। সতী আবার জিজ্ঞেস করলে, কোথায় গেছে তুমি কিছু জানো? দীপঙ্করের মুখ দিয়ে এতক্ষণে কথা বেরোলো। বললে, সত্যি বলছি, আমি কিছুই জানি না। তাহলে গেল কোথায় লক্ষ্মীদি? নিশ্চয়ই তুমি জানো। দীপঙ্কর বললে, কোথায় গেল আমি কি করে জানবো? বারে, যেখানে যায় আমাকে কি বলে যায়? আমি বরং লক্ষ্মীদিকে খুঁজছিলাম, লক্ষ্মীদির সঙ্গে দেখা করব ভাবছিলাম এখন। সতী যেন কি ভাবতে লাগলো নিজের মনে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিন্তু এমন করে লক্ষ্মীদি তো কখনো যায় না, এত রাত করে না তো কখনো। সতী এবার ভেতরে চলে যাচ্ছিল। দীপঙ্করই ডাকলে, বললে, শোনো। দীপঙ্কর দরজার ভেতরে এগিয়ে এলে এবার। বললে, লক্ষ্মীদি যদি আজ না ফেরে কি হবে? সতী বললে, সে নিয়ে তোমায় ভাবতে হবে না। দীপঙ্কর আবার বললে, আমি একবার খুঁজতে যাব? সতী বললে, এত রাত্রে তুমি কোথায় খুঁজতে যাবে? তাই তো, এত রাত্রে দীপঙ্কর কোথায় বা খুঁজতে যাবে? কোথায় গেলে পাওয়া যাবে লক্ষ্মীদিকে? আর কোথায় বা যাওয়া সম্ভব লক্ষ্মীদির পক্ষে? দীপঙ্কর বললে, লক্ষ্মীদির কলেজে গিয়ে একবার খোঁজ নেব আমি? সতী বললে, না, কলেজে খোঁজ নেওয়া হয়েছিল, আজ লক্ষ্মীদি কলেজেই যায়নি। কলেজে যায়নি? সে কি, কলেজে যায়নি তো খেয়ে দিয়ে সকালবেলা কোথায় গেল? সতী বললে, সে তোমায় ভাবতে হবে না দীপু, কাকাবাবু খুঁজতে গেছেন। এই বলে সতী ভেতরে চলে গেল। দীপঙ্কর সেখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে আস্তে আস্তে বাইরের উঠোনে এসে দাঁড়ালো। কোথায় গেল তাহলে লক্ষ্মীদি? আর কোথায় বা যেতে পারে? কোথায় যাওয়া সম্ভব লক্ষ্মীদির পক্ষে? সেই দিন কলেজ যাওয়ার পথে একবার নিপেনবাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল। মাই একবার যেতে বলেছিল। মাঝে মাঝে না মনে করিয়ে দিলে লোকে তো আর সেধে উপকার করে না কারোর। সংসার অত সোজা জায়গা নয়, সংসারের মানুষেরাও অত সহজ নয়। বারবার বলতে হবে, বারবার খোশামত করতে হবে, বারবার দেখা করতে হবে, তবে যদি কাজ হয়। তা নিপেনবাবু যা হোক চিনতে পারলে। বললেন, এখন এলে? এখন যে আমার কথা বলার সময় নেই হে। দীপঙ্কর বললে, মাই আপনার সঙ্গে একবার দেখা করতে বললেন কি না, মাই পাঠালে আমাকে। তাহলে তোমার আর আসবার দরকার নেই, সে তোমার মাকেই বরং পাঠিয়ে দিও একবার। দীপঙ্কর চলেই আসছিল। নিপেনবাবু আবার ডাকলেন। বললেন, ওহে ছোকরা, শুনে যাও। ছোকরা ডাকটা বরাবরই খারাপ লাগে দীপঙ্করের, তবুও কাছে এগিয়ে গেল। নিপেনবাবু বললেন, তোমার মাকে বলো এখন 3-4টে পোস্ট খালি হয়েছে, 2-4 দিনের মধ্যেই লোক নেওয়া হবে। দীপঙ্কর বললে, আচ্ছা, তাই বলবো। নিপেনবাবু তবুও ছাড়লেন না। বললেন, একটু তাড়াতাড়ি করতে বলো তোমার মাকে, বুঝলে? বাজার তো খুব খারাপ, আর ভাত ছড়ালে কাকের অভাব হয় না, তা তো জানোই। সেদিন কথাগুলো দীপঙ্করের ভালো লাগেনি। সামান্য 25টা টাকা,
নিপেনবাবুর কাছে 25টা টাকা কি এমন বেশি? কিন্তু মা কোথার থেকে জোগাড় করবে? আর কোথার থেকে করলেও ও চাকরি দীপঙ্কর করবে না, ও তো ঘুষ। রাস্তা দিয়ে ট্রাম চলেছে, বাসও চলেছে, নতুন নতুন সব বাস হয়েছে রাস্তায়। কোনোটার নাম উর্বশী, কোনোটার নাম মেনকা, আবার কোনোটার নাম শকুন্তলা। সব মেয়েদের নাম। বাসের গায়ে মেয়েদের নাম দিলে কি বেশি ভিড় হয়? বাসগুলো হু হু করে ট্রামের পাশ দিয়ে চলে যায়, আর দীপঙ্কর হাঁ করে চেয়ে থাকে। এদিকে আরও লোকজন বেড়ে গেছে। আগে সন্ধেবেলাটার দিকে রাস্তাটা ফাঁকা হয়ে যেত, তারপর ট্রাম লাইন হলো। কেওড়াতলার দিক থেকে মস্ত বড় চাওড়া রাস্তা বেরোলো সোজা। বড় বড় পুকুর বুঝিয়ে ফেলা হলো, আর সেই রাস্তা টিকিপাড়ার মোড় ছাড়িয়ে হাজি কাশিমের বাজারটা বাঁয়ে রেখে একেবারে সোজা বালিগঞ্জ স্টেশনের দিকে গিয়ে পৌঁছল। ধানক্ষেত, মাঠ, ধোপাপাড়া, আগুন খাকির পুকুর, টিপু সুলতানের বাড়ি, সব যেন রাতারাতি অন্যরকম দেখতে হয়ে গেল, অন্যরকম এক চেহারা। যখন প্রথম প্রথম রাস্তা তৈরি হতো, দীপঙ্কর গিয়ে সামনে দাঁড়াতো। দীপঙ্কর জিজ্ঞেস করত কুলিদেরকে, হ্যাঁ গো, এখানে কি হবে? কুলিরা বলতো, রাস্তা হবে, রাস্তা দিয়ে ট্রাম চলবে। দীপঙ্কর বলতো, এদিকটাও শ্যামবাজার হয়ে যাবে নাকি? এই দিকটা শ্যামবাজার, বউবাজার, শিয়ালদার মতন হলে কেমন দেখতে লাগবে সেটাই যেন কল্পনা করতে চেষ্টা করলো দীপঙ্কর। তখন আর এই পচা পুকুর থাকবে না সেতলাতলার সামনে, তখন আর ভূতের ভয়ও করবে না। টিপু সুলতানের বাড়িটা সামনে দাঁড়ালে আগে অনেক ভয় করত। বড় বড় অশ্বত্থ গাছের শেকড় সারা বাড়িটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। ওখানে আলোয় আলো হয়ে যাবে একদিন। আশ্চর্য, কত ভুল ধারণাই না ছিল একদিন দীপঙ্করের। একদিন ধারণা ছিল টিপু সুলতান বুঝি ওই বাড়িতেই এককালে ছিল, কিন্তু বড় হয়ে সেই ভুলটা ভাঙল। টিপু সুলতান নয়, টিপু সুলতানের ছেলেরা থাকতো এই বাড়িতে। ছেলেবেলায় কত ভুল ধারণায় মানুষের থাকে, আর বড় হয়ে সেই সব কথা ভাবলে খুব হাসি পায়। কুলিরা বলতো, এইখান থেকে সরে যাও বাবু, ধুলো লাগবে গায়ে। গ্রীষ্ম, বর্ষা, শীত, কত দিন কত রকমভাবে এইখানে দীপঙ্কর কাটিয়েছে। চোখের সামনে সেই রসা রোড, সেই বালিগঞ্জ, সেই টালিগঞ্জ কি থেকে কি হয়ে গেল, আর চেনাই যায় না কিছু। দীপঙ্কর জিজ্ঞেস করত, ঈশ্বর গাঙ্গুলি লেনটাও ভাঙবে? তখন দীপঙ্কর ভাবত, ঈশ্বর গাঙ্গুলি লেনটা যদি কুলিরা ভেঙে ফেলে, যদি ঈশ্বর গাঙ্গুলি লেনটাও এমনি করে এদিককার মতো ভেঙে গুড়িয়ে দেয়, তখন কোথায় থাকবে দীপঙ্কর? কোথায় যাবে অঘোর দাদু আর বিন্তিদি? আর ছিটে ফোটারাই বা কোথায় থাকবে? তখন আর ঈশ্বর গাঙ্গুলি লেন অত সরু থাকবে না। নেপাল ভট্টাচার্য লেনটার নর্দমাগুলোও বুঝিয়ে দেবে। তখন কিরণরা কোথায় যাবে? কিরণের বাবা মা, ওর বাবার যে অসুখ, ওদের যে টাকা পয়সাও নেই, কোথায় থাকবে ওরা? আর কাকাবাবুরা, ওদের অনেক পয়সা আছে, ওরা অন্য বাড়ি ভাড়া নেবে। ওদের কোনো ভাবনা নেই, ওদের টাকা আছে, ওরা অনেক বড় লোক। ওরা উঠে যাবে ভবানীপুরের চাউলপটিতে, অঘোরদাসদের ওই বড় লোক যজমানেদের পাড়ায়, কিংবা বউবাজারে, কিংবা শ্যামবাজারে, ভদ্রলোকদের পাড়ায়, যেখানে রাস্তায় নর্দমা নেই, যেখানে দুর্গন্ধ নেই, নোংরা নেই, যেখানে বড় লোকেরা থাকে। সেই দিন রাত্রেবেলা সতীর কাছে খবরটা পাওয়ার পরেই দীপঙ্কর যেন কেমন হঠাৎ হারিয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলে, কী রে, এখনও ঘুমোসনি তুই? দীপঙ্কর বললে, ঘুম আসছে না মা। মার পাশেই বরাবর শোয়া অভ্যাস, ছোটবেলা থেকেই মার কাছে শুয়ে এসেছে। মা বললে, তা সারাদিন রোদ্দুরে রোদ্দুরে টোটো করে ঘুরবি তো ঘুম আসবে কি করে? দীপঙ্কর বললে, না মা, সেই জন্য নয়। তাহলে কি জন্য ঘুম আসছে না?
কলেজ থেকে সোজা বাড়িতে এলেই তো পারিস। কলেজ থেকে বেরিয়ে কোথায় যাস শুনি? ওই ছোড়াটার সঙ্গে বুঝি টোটো করে ঘুরে বেড়াস? দীপঙ্কর বললে, না মা, কিরণের তো অসুখ, আর তোমাকে না বলে তো ওদের বাড়ি যায় না। আমি তোমাকে জিজ্ঞেস করেই তো আজ গেলুম। শুনে মা চুপ করে গেল। মার খুব বুদ্ধি, মা সবই বুঝতে পারে। এমন মা পেয়েছিল দীপঙ্কর, তাই আজও টিকে আছে, বড় হচ্ছে, মানুষ হচ্ছে। দীপঙ্কর বললে, জানো মা কি কাণ্ড হয়েছে? কি কাণ্ড রে? দীপঙ্কর কথাটা কাউকে না বললে যেন থাকতেই পারছিল না। এমন করে লক্ষ্মীদি চলে গেল, এমন করে সকলকে ভাবিয়ে তুললে। কথাটা কিছুতেই যেন মন থেকে দূর করতে পারছিল না। কিন্তু অন্য কোনো বিপদ আপদও তো হতে পারে রাস্তায়। কত কি বিপদ হয়। নতুন নতুন কত বাস হয়েছে, উর্বশী, মেনকা, রম্ভা, কত রকম সব নাম। রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেড়েছে। কত লোক চলতে গিয়ে হঠাৎ চাপাও পড়ে যায় গাড়ির তলায়। খুব সাবধানে রাস্তা চলতে হয় আজকাল। হাজারা রোডের মোড়টায় আগে অত ভিড়ই হতো না। এখন ওইখানে বাসগুলো থামে আর হুড় হুড় করে লোক নামে। আর তারপর বাসগুলো এসে থামে ঠিক কালীঘাট ড্রামপটির সামনে, আর ওখানেই বাসগুলো এসে থেমে যায়, আর যায় না। সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় ওখানটাতে। এদিক ওদিক বালিগঞ্জের দিকে যেতে গেলে ওইখানেই বাস থেকে নেমে হেঁটে যেতে হয়। গাদা গাদা বাস দাঁড়িয়ে থাকে ওইখানে। যদি কোনো বাসের ধাক্কায় মাটিতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে থাকে, তারপর হয়তো কোনো হাসপাতালে নিয়ে গেছে লক্ষ্মীদিকে, হয়তো সেখানেই অজ্ঞান হয়ে রয়েছে এখনও। কিংবা হয়তো এখন এই রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, যখন ঈশ্বর গাঙ্গুলি লেনটাও নির্ঝুম হয়ে আছে, রাস্তা সেই ঘেউ কুকুরটা আর ঘেউ ঘেউ করে চিৎকার করে পাড়ামাত করে না, তখন হয়তো লক্ষ্মীদি একলাই শুধু যন্ত্রণায় ছটফট করছে। দীপঙ্করে যেন সারা রাত আর ঘুম আসে না। দীপঙ্কর আস্তে আস্তে উঠল। মা ঘুমোচ্ছে, একটু শব্দ হলেই টের পাবে। ঘরের ভেতরে অঘোরদাদুর সিন্দুকটাও রয়েছে। মার ঘুম খুব সজাগ, আলো জ্বাললেই টের পেয়ে যাবে। দীপঙ্কর উঠে আস্তে আস্তে দরজাটা খুললে, আবার আস্তে আস্তে ভিজিয়ে দিলে। কাকাবাবুদের বাড়িতে তখনও আলো জ্বলছে। আশ্চর্য, ওদের বাড়িতে বোধহয় কারোর ঘুম আসছে না, কেউ ঘুমোতে পারবেও না আজকে। একবার মনে হলো গিয়ে জিজ্ঞেস করে কাউকে। আস্তে আস্তে খিড়কির দরজাটা গিয়ে টোকা মারলেই পারে। রঘু নিশ্চয়ই ঘুমোচ্ছে ওখানে। রঘু শব্দ শুনেই দরজা খুলে দেবে। জিজ্ঞেস করলে হয়, লক্ষ্মীদি ফিরেছে রঘু? ওপরে যেই ঘরে লক্ষ্মীদিরা ঘুমোয় সেই ঘরটাতেও আলো জ্বলছে। সতীরও বোধহয় ঘুম আসছে না। ঘুম তো আসতেই পারে না, পাশে কাকিমার ঘরটাতেও আলো জ্বলছে। এত রাত পর্যন্ত কারোর চোখে ঘুম নেই। কিংবা হয়তো কাকাবাবু এখনো ফেরেনি, এখনও হয়তো কাকাবাবু খুঁজে বেড়াচ্ছে লক্ষ্মীদিকে। হঠাৎই যেন একটা কিসের শব্দ হলো। দীপঙ্কর চমকে উঠেছে। কে রে, কে রে তুই? দীপঙ্কর পেছন ফিরতেই দেখলে ফোঁটা। ছিটে এসেছে কিনা কে জানে, কিন্তু ফোঁটা বুঝি এখন ফিরল। ফোঁটা অন্ধকারে পাঁচিল টপকেছে। পাঁচিল টপকে উঠোনে পড়তেই একটা ঝপাং করে শব্দ হয়েছে। তুই এত অন্ধকারে এত রাত্রিরে কি করছিস রে ছোড়া? মুখ দিয়ে যেন মদের গন্ধ বেরোচ্ছে ফোঁটার। কাছে এলো, ভালো করে দীপঙ্করের মুখের কাছে মুখটা আনলে। কি করছিস তুই এত রাত্রিরে? দীপঙ্কর বললে, ঘুম আসছে না। ভাত খেয়েছিস? দীপঙ্কর বললে, হ্যাঁ। ফোঁটা বললে, বেড়ে আছিস তোরা মায়েরি, বেড়ে পরের ঘাড়ে চড়ে বেড়ে আরাম করে ফুর্তি করছিস। যার ধন তার নয়, নিপই মারে দই।
আমার শালার বাড়ি, আমার শালার ঘর, আর আমি শালা কেউ না। ফোঁটা চলে যাচ্ছিল। ঘরের ভেতরে ফোঁটার ভাত ঢেকে রেখে দিয়েছে মা। ফোঁটা যাবে, ভাত খাবে, তারপর ঘুমিয়ে পড়বে, আর তারপর ভোর হতে না হতেই আবার বেরিয়ে পড়বে। এটাই নিয়ম ওদের। বরাবর ছিটে ফোঁটাদের নিয়ম একই। দুপুরবেলা গঙ্গায় ডুব দিয়ে নিয়ে বেলা 3টে আবার এসে এক ফাঁকে খেয়ে যাবে। কিন্তু কী যে হলো, খানিক দূরে গিয়ে আবার ফিরল। ফিরে আবার একেবারে মুখ ঘেঁষে দাঁড়ালো। বললে, 4 আনা পয়সা আছে তোর কাছে ভাই? দীপঙ্কর পেছনে সরে এলো। বললে, পয়সা তো নেই। অমনি পয়সা নেই? চাইলেই অমনি পয়সা নেই। বলতে বলতে চলে যাচ্ছিল ফোঁটা, কিন্তু আবার যে কী খেয়াল হলো, ফিরল। বললে, একটা বিড়ি দে তো। দীপঙ্কর অবাক হয়ে গেল। বললে, বিড়ি আমি কোথায় পাবো? ফোঁটা এবার নিজেই অবাক হয়ে গেছে। বললে, একটা বিড়িও দিতে পারবি নে? ফোঁটার মুখের দিকে চেয়ে দীপঙ্করের মনে হলো যেন আকাশ থেকে সে পড়েছে, যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। দীপঙ্কর বললে, সত্যিই বিড়ি নেই আমার কাছে। তুই কী রে, আমাদের ঘাড়ে পড়ে খাচ্ছিস, দাচ্ছিস, আরাম করছিস, আর সামান্য একটা বিড়ি দিয়েও উপকার করতে পারবি না? যেন বিস্ময়ের ঘোর তখনও তার কাটেনি। বলতে লাগলো, পয়সা নয়, আদলা নয়, একটা পয়সার 8টা বিড়ি। তা বিড়ি তো লোকে দান খয়রাত করে, তুই আমাকে অবাক করলি মাইরি। বলতে বলতে চলে গেল ফোঁটা, আর যাবার সময় বলে গেল, আচ্ছা দেখাচ্ছি তোকে, টের পাওয়াচ্ছি তোকে। দীপঙ্কর যেন ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি আবার ঘরে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করতে গিয়েই খট করে একটা আওয়াজ হয়েছে, আর মা চিৎকার করে উঠেছে, কে কে? আমি মা, আমি। একটু সামান্য শব্দ হলেই মার ঘুম ভেঙে যায়। মা উঠে পড়ল। বললে, কি করছিলি? দীপঙ্কর বললে, বাইরে গিয়েছিলুম মা একটু। তা বাইরে গেলি তো আমাকে ডাকলি না কেন? আমি বলেছি না বাড়ির বাইরে গেলে আমাকে ডেকে দিয়ে যাবি? দীপঙ্কর বললে, আমি কোথাও যাইনি মা, শুধু উঠোনে গিয়ে দাঁড়িয়েছিলুম। মা বললে, তাই এই এত রাত্রিরে আবার উঠোনে গিয়ে দাঁড়ানোর কি আছে? দীপঙ্কর বললে, ঘুম আসছিল না। তা উঠোনে গিয়ে দাঁড়ালে কি ঘুম আসবে? এই বলে মা আলো জ্বাললে। আলো জ্বেলে সিন্দুকের তালাটা দেখলে, তক্তপোষের তলাটা দেখলে চারিদিক থেকে। তারপর আবার শুয়ে পড়লে। তারপর বললে, দেখছিস ঘরে এতগুলো পরের টাকা রয়েছে, এমন করে দরজা হাট করে যেতে আছে? নিপেনবাবুর বাড়িতে গিয়েছিলি? তা আর কেন যাবে? গিয়েছিলুম। কি বললেন? দীপঙ্কর বললেন তোমার মাকে পাঠিয়ে দিও, 2-3টে চাকরি খালি আছে। আমি কিন্তু মা ওই চাকরি করব না, তা বলে রাখছি। ঘুষ দিয়ে আমি চাকরি করব না। মা যেন এই কথা শুনতে পেলে না। বলে, দেখি তোর অঘোর দাদুকে বলে দেখি, যদি 20টা টাকা দেন। 20টা টাকা দিলেই হয়ে যাবে, আমার কাছে 5টা টাকা আছে। আর তারপর কখন যে ঘুমিয়ে পড়ল দীপঙ্কর, হুঁশই ছিল না। মার ঘুম আসবার আগেই দীপঙ্কর ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা মন্দিরে ফুল দিয়ে এসে দীপঙ্কর সোজা কাকাবাবুদের বাড়ি গিয়েছিল। সামনে প্রথমে দেখা হলো রঘুর সঙ্গে। ঘর ঝাড় দিচ্ছিল। জিজ্ঞেস করলে, রঘু, লক্ষ্মীদি আসেনি? রঘু বললে, আসেনি। তাহলে তো সবাই খুব ভাবছে। জিজ্ঞেস করলে, কাকিমা কোথায়? ওপরে। কাকাবাবু? সবাই ওপরে, দোতলায়। আর সতী? সতী দিদিমণিও ওপরে।
সবাই সতী দিদিমণির ঘরে বসে আছে। দীপঙ্কর আস্তে আস্তে সিঁড়ির দিকে গেল, কিন্তু উঠতে গিয়েও যেন পা উঠল না। সত্যি তো, এখন সবাই ভেবে অস্থির হচ্ছে। এই সময় গিয়ে সে বিরক্ত করবে। হয়তো কাকাবাবু অনেক রাত্রে ফিরেছেন, সমস্ত রাত ধরে এখানে সেখানে, হাসপাতালে, থানায়, সর্বত্রই ঘুরে খোঁজ নিয়েছেন। হয়তো খোঁজই পায়নি, কিংবা হয়তো খোঁজ পেয়েছেন। আস্তে আস্তে ওপরের বারান্দাটায় গিয়ে উঠল, উঠে কান পেতে রইল। লক্ষ্মীদের ঘরে যেন কাকাবাবুর গলা শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে কাকিমার, মাঝে মাঝে সতীর কথাও শোনা যাচ্ছে। এখন তো তোমার বাবাকে টেলিগ্রাম করতে হয়। শেষকালে তিনি বলবেন তোমরা ছিলে আর সময় মতো আমাকে খবর দিতে পারলে না একটা, তখন? এইবার কাকিমার গলা শোনা গেল। কাকিমা বললেন, কিন্তু তিনি রইলেন 7 সমুদ্র পারে, তাকে মিছিমিছি বিরক্ত করে কী লাভ হবে বলো? সতী বললে, বাবার কিন্তু শরীরটা খুব খারাপ, এই খবর পেলে তাকে আর বাঁচানো যাবে না কাকাবাবু। কাকিমা বললেন, আর একটা দিন না হয় দেখো, হয়তো এসে যাবে। সতী বললে, কিন্তু কোথায় বা যেতে পারে? আমি তো সব সময় পেছন পেছন আছি। যেখানে লক্ষ্মীদি যেত আমি সেখানেই পেছন পেছন যেতাম। যার সঙ্গেই কথা বলতো তার সঙ্গেই আমি ভাব করতাম, আর তার সঙ্গে ভাব করে জেনে নিতাম লক্ষ্মীদি কী বলছে। তাই কি আর সম্ভব সব সময়? তোমারও তো নিজের কাজকর্ম আছে, নিজের লেখাপড়া আছে, নিজের শরীর আছে, নিজের বিশ্রাম আছে। না কাকাবাবু, তবু আমি দিন রাত চোখ রাখতাম। আমি যে জানতাম আগের থেকেই, সেখানেও স্কুলে পড়বার সময় ওই রকমই করতো কি না? সেই একটা ছেলে ছিল, তার হাতিয়ে লুকিয়ে লুকিয়ে চিঠি পাঠাতো। শেষকালে আমি তো ধরলাম একদিন। এইবার কাকাবাবুর গলা শোনা গেল। তিনি বলছেন, কিন্তু সেই ছেলেটা কোথায় গেল? সেই একটা মারহাটি ছেলে ছিল সেইখানে, কি যেন নাম শুনেছিলাম তার। সে তো বর্মায়, সে এখানে কি করে আসবে কাকাবাবু? কাকিমা বললেন, সে তো ওখানে ব্যবসা করতো শুনেছিলাম। তা সে তো খুব বড় লোক, কাঠের ব্যবসা করত। সতী বললে, বড় লোক হলে কি হবে কাকাবাবু, স্বজাতি তো আর নয়। আর তাছাড়া বাবা ওসব পছন্দই করেন না। আপনি তো জানেন আমিও পছন্দ করি না। আমরা হচ্ছি হিন্দু, হিন্দু মেয়েদের স্বামী জন্মের আগে থেকেই ঠিক হয়ে থাকে। হিন্দু স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। কি বলেন কাকিমা? কাকিমা বললেন, সে তো বটেই, এখন কি করবে তাই বলো। কাকাবাবু বোধহয় এতক্ষণ ভাবছিলেন, তারপর বললেন, এখানে লক্ষ্মী আর কোথায় যেত? কলেজ আর বাড়ি ছাড়া আর কোনো জায়গা কি আছে যেখানে সে কখনো যেত? এইবার সতীর গলা শোনা গেল। সতী বললে, এখানে তো কোথাও যায়নি। আমি আসার পর তো বরাবর লক্ষ্মীদের সঙ্গে সব জায়গায় গেছি। আর যাবেই বা কোথায়? এখানে তো আমাদের চেনাশোনা কেউ নেই। কাকিমা বললেন, সেই দিন যে কোথায় গেলে তোমরা দুজনে? সেই অনেক দিন আগে একদিন বিকেলবেলা? সে তো জয়ন্তীদের বাড়ি, জয়ন্তী পালিত, ওই লক্ষ্মীদির ক্লাসে পড়ে, ব্যারিস্টার মুখার্জি রোডে। তাদের বাড়িতে চায়ের নেমন্তন্ন ছিল। তা সে তো একদিন মাত্র, তারপর তো আর কোথাও যায়নি। দীপঙ্কর কান পেতে কথাগুলো শুনতে লাগল, আর শুনতে শুনতে মনে হলো সে যেন অন্যায় করছে। তার হয়তো এইসব কথা শোনা উচিত নয়। ওদের ঘরের ভেতরের কাহিনী সব তার কি শোনা উচিত? সে তো বাইরের লোক। লক্ষ্মীদি তাকে যতই ভালোবাসুক, সতীর সঙ্গে তার যতই ভাব থাক, কাকাবাবু তার যতই শুভাকাঙ্ক্ষী হন, তার এইসব কথা শোনা উচিত নয়। দীপঙ্কর তাড়াতাড়ি নিচে নেমে আসছিল। হঠাৎ কাকাবাবুর গলা শোনা গেল। কাকাবাবু বললেন, আর এই যে অঘোর ভট্টাচার্যের বাড়িতে যারা থাকে, ওই যার মা রান্না করে ওদের বাড়িতে, দীপুবাবু। কাকিমা বললেন,
আমাদের দীপু? সতী বললে, না কাকাবাবু, আমার অবশ্য প্রথমটা সন্দেহ হয়েছিল। দীপঙ্করের বুকটা দূর দূর করে উঠল। তার সম্বন্ধেই কথা হচ্ছে, তাকে নিয়েই আলোচনা করছে এইবার ওরা। সতী বললে, লক্ষ্মীদের চিঠিতে আমি ওর কথা শুনেছিলাম। শুনে প্রথমে আমারও সন্দেহ হয়েছিল, আর তারপর। দীপঙ্কর এইবার কান খাড়া করে শুনতে লাগলো। চারিদিকটা একবার দেখে নিলে কেউ কোথার থেকেও তাকে দেখতে পাচ্ছে না তো। হঠাৎই যেন ভীষণ ভয় পেয়ে গেল। সতী একদিন 4টে পয়সা ছুড়ে দিয়েছিল তার দিকে। সতীকেই কত সন্দেহ করেছে সে। সতী বলতে লাগলো, তারপর দেখলাম না, সেসব মতলব ওর নেই। কাকিমা বললেন, ও ছেলেটা তো ভালো বলেই মনে হয়। সতী আবার বললে, তা সকালে মন্দিরে যায় ফুল দিতে, আর তারপর নিজের বন্ধুবান্ধব, লাইব্রেরি আর নিজের লেখাপড়া নিয়েই থাকে। হঠাৎই দীপঙ্করের মনে হলো একতলায় যেন কার পায়ের শব্দ হলো। রঘু হয়তো উপরে উঠছে। এখন আর পালাবার উপায় নেই। সোজা এগিয়ে গিয়ে একেবারে লক্ষ্মীদের ঘরের সামনে দাঁড়ালো। এই যে দীপুবাবু, হঠাৎ। কাকাবাবু সামনেই ছিলেন। কাকিমাও দেখলেন, সতীও দেখল। সবাই যেন আড়ষ্ট হয়ে গেছেন একটু বলে মনে হলো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এখন এলে তুমি? সতী বললে, ও বোধহয় লক্ষ্মীদিকে খুঁজতে এসেছে। কালকে বলেছি কি না ওকে? দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করে উঠল, লক্ষ্মীদি আসেনি? মনে হলো সবাই যেন তার দিকেই চেয়ে রয়েছে। কেউ হয়তো উত্তরও দিল, কিন্তু কারোর উত্তরই যেন তার কানে গেল না। মনে মনে সবাই যেন তাকে সন্দেহ করছে। সমস্ত আবহাওয়াটাই যেন বড় অস্বস্তিকর বলে মনে হলো। আর তারপর কখন যে সে নিচে চলে এসেছে, আর কখন যে একেবারে সোজা বাড়ি চলে এসেছে আর খেয়ে দিয়ে কলেজে গেছে, তার কোনো খেয়ালই ছিল না। কলেজেও যেন কোনো দিকে খেয়াল ছিল না। আবার কখন ছুটি হয়েছে, কখন রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীন হয়ে ঘুরেছে, তারও কোনো খেয়াল ছিল না। হঠাৎই যেন আবার সম্বিত ফিরে পেলে সে। হঠাৎ দীপঙ্করের মনে হলো ট্রামের মধ্যে যেন দাতারবাবু বসে আছে। ঠিক দাতারবাবুর মতো চেহারা, সেই রকম কোট প্যান্ট, নেকটাই পরা, সেই রকমই সিগারেট খাচ্ছে। কিন্তু তবু যেন কেমন সন্দেহ হলো, যেন সেই আগেকার চেহারাটা আর নেই। 2-1 দিন দাড়ি কামানো হয়নি। দাতারবাবু, দাতারবাবু। দাতারবাবু শুনতে পেয়েছে। পেছন ফিরে দেখে চিনতে পেরেছে দীপঙ্করকে, আর চিনতে পেরেই যেন তাড়াতাড়ি ট্রাম থেকে নেমে পড়েছেন। কিন্তু ট্রাম থামতে থামতে অনেক দূর এগিয়ে গিয়ে তবে থামল। দাতারবাবু ফিরে এলেন খানিকটা। দীপঙ্করও এগিয়ে গেল। দাতারবাবু, আপনি এদিকে? তুমি দীপু না? দাতারবাবুর কোট প্যান্ট যেন আর ঠিক আগেকার মতো নেই, একটু যেন ময়লা ময়লা। আগে যেন অনেক দেখতে ভালো ছিল দাতারবাবু, অনেক ফর্সা, অনেক সুন্দর। দীপঙ্কর বললে, আপনি বুঝি আমার ডাক শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, আর আমি তো এখানেই নামতাম। এখানে কাছেই আমার কাজ আছে একটা। তোমাদের লাইব্রেরি কেমন চলছে? দীপঙ্কর বললে, আপনি সেই চাঁদাটা দিয়েছিলেন মনে আছে? সেই খিদিরপুরের রাস্তায় আমাদের অনেক খাওয়ালেন, আর শেষে 5টা টাকা দিলেন। দাতারবাবু বললেন, খুব মনে আছে। তা তোমরা তো আর চাঁদা চাইতে গেলে না? আমি তোমাদের ঠিকানা দিয়েছিলুম তো। আর তোমার সেই বন্ধু, কি যেন নাম তার? কিরণ। হ্যাঁ, কিরণ কেমন আছে? দীপঙ্কর বললে, তার খুব জ্বর হয়েছে। জানেন, ওরা খুব গরিব, ভারী ভালো ছেলে ও। দাতারবাবু বললেন, তা হোক, গরিব হওয়া কি দোষের? দীপঙ্কর বললে, দোষের নয়, কিন্তু গরিব বলে সবাই ঘেন্না করে আমাদের। চাকরির জন্য যার কাছেই যাই,
সবাই কেমন মুখ বেঁকিয়ে কথা বলে, ভালো করে কথাই বলতে চায় না। দাতারবাবু চলতে চলতে দাঁড়িয়ে পড়লেন, বললেন, ওরকম একটু আঘাত পাওয়া ভালো দীপুবাবু। আঘাত না পেলে কি আর বড় হওয়া যায়? কিন্তু মাঝে মাঝে যে বড় দমে যায়। দাতারবাবু বললেন, যত আঘাতই পাও, নিজের কাছে যেন কখনো ছোট হয়েও না দীপু। দীপঙ্কর বুঝতে পারলে না, বলে, নিজের কাছে ছোট হয়েও না মানে কি? দাতারবাবু বললেন, টাকার দারিদ্র একদিন ঘুচলেও ঘুচতে পারে, কিন্তু মনের দারিদ্রের আর কোনো ওষুধ নেই দীপুবাবু। ওর কোনো ক্ষমা নেই। আমি অনেক আঘাত পেয়েছি জীবনে, অনেক ভালোবাসাও পেয়েছি, কিন্তু নিজের কাছে নিজেকে কখনো ছোট করিনি।